Recording in progress. গুড আফটারনুন, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকেই শুরু করব, দি মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। তার আগে আমি আরো 1 মিনিট 1.5 মিনিট নিই, স্টুডেন্ট থেকে আর একটু বাড়ো। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন স্যার, একটা সেন্টেন্স একটু বুঝতে সমস্যা হচ্ছিল স্যার, মানে ক্লিয়ার একটু একটা বইতে ছিল যে লেখা আছে স্যার, আমরা ওই যে একটা অঙ্ক এর আগে করছিলাম ইলাস্ট্রেশন 4 এ, সেখানে লেখা ছিল যে ইন দিস কেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য ডিটারমিনেশন অফ দ্য মিডিয়ান ইজ নট as straightforward but can be illustrated by returning to the earlier wages distribution. স্যার, এটা দ্বারা স্যার ক্লিয়ার হতে পারতেছিলাম না কথাটুকু স্যার। এইটা হচ্ছে যে ওই যেহেতু এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, ওই জন্য স্ট্রেট ফরওয়ার্ড না সেটা বলছে আর কি। কারণ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিডিয়ান বের করতে গেলে তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে তার 50% পজিশন কোন জায়গায় সেটা ওইভাবে বের করতে হয়। এটা ফর্মুলা আমরা দাঁড় করিয়ে নিয়েছি। স্যার আর্লিয়ার বলতে তাহলে কি আগের মিনটাকে বুঝালো স্যার? আর্লিয়ার কি বলছে ওখানে লাস্টে? লিখছে যে the determination of the median is not as straightforward but can be illustrated by returning to the earlier wage distribution. মানে আগের ওয়েজ ডিস্ট্রিবিউশন থেকে কি বোঝাচ্ছিল স্যার? এটা আগে ওয়েজ ডিস্ট্রিবিউশনের কোনো অঙ্ক আছে তো সেইটাকে ইন্ডিকেট করছে। ওয়েজ ডিস্ট্রিবিউশন ছিল না যে এত থেকে এত পর্যন্ত এতজন, এত থেকে এত পর্যন্ত, ওইটা। তাহলে বাট ইট ক্যান বি ইলাস্ট্রেটেড, এটাকে উদাহরণ দিয়ে বোঝানো যায় কি বাই রিটার্নিং টু দ্য আর্লিয়ার ওয়েজ ডিস্ট্রিবিউশন। মানে ওই যে ওয়েজ ডিস্ট্রিবিউশনের অঙ্ক দিয়ে ওইটা করা আছে, আবার ওখানেই যে যাচ্ছে ওই উদাহরণটাই দিয়ে বোঝাতে চাচ্ছে। এই বইতে একটা বিষয় আছে না যে একটা পার্টিকুলার প্রবলেমকে দিয়ে সমস্ত জায়গায় এক্সাম্পল টানা। হ্যাঁ, ওই যে কাপল স্যার, ওইটাই বোঝাইছে যে এটা ওয়েজ ডিস্ট্রিবিউশনের যে এক্সাম্পলটা আছে সেইটা দিয়ে বোঝাতে চাচ্ছে। না, এটা কিন্তু স্যার সেটা না, এটা হচ্ছে স্যার একটা সব একটা স্যার, উইকলি টেকিং গিফট শপ স্যার। আপনি আর আমাদের আলোচনা সবকিছু ছিল একটা কাপলের স্যার। আপনি স্যার বইতে 103 নম্বর পৃষ্ঠায় স্যার একটু বলে স্যার দেখতে পাইতেন স্যার, কাইন্ডলি স্যার। মিডিয়ান জি স্যার। ওই লেখাটা কোথায় আছে? এটা বইতে আছে স্যার, আর এইখানেও স্যার এই শীটেও স্যার একটু সমস্যা আছে। শীটেরটাই তাহলে ধর একটু আগে বলি স্যার। স্যার শীটে একটু লেখা একটু আছে স্যার, শীটেরটা একটু বলি স্যার। এখানে শীটে একটা লেখা আছে স্যার, when mode is ill defined its value may be approximate from the formula mode সমান 3 median minus 2 mean। মানে সেটা কি 3 into median সেটা বোঝাচ্ছে, minus 2 তো আপনাদেরকে তো এটা দেখিয়ে দিছিলাম, এই স্লাইডেই তো ফর্মুলাটা দেওয়া ছিল। সরি স্যার, এইটুকু আমি কিন্তু ওইরকম মিস করলে তো সমস্যা। এটা তো আবার ব্যাকে যেতে হবে।
মিন না মিডিয়ানের কোথায় অঙ্কটা জানা ছিল? ওই যে ফর্মুলাটা বলছে ওইটা কোথায় আছে কে জানে। একবার এটা স্কিপ করে দিলে আবার খুঁজে পাওয়া একটু কষ্টকর। এই যে এখানে আছে দেখেন, এই যে নিচেই জি স্যার, জি স্যার। mod equal to 3 into median minus 2 mean। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে স্যার এটা স্যার? এইটা হচ্ছে যে যদি ডাইরেক্ট আপনি কোনো ডেটা না দেওয়া থাকে, দেখা গেল যে এখানে মোড আছে, মিডিয়ান আছে, মিন আছে, যে কোনো দুটো দেওয়া থাকলে তার একটা আপনি বের করতে পারবেন, তাই না? জি স্যার, তাহলে মিডিয়ানকে 3 দ্বারা গুণ করব আর হ্যাঁ, মিডিয়ান মিনকে 3 দিয়ে গুণ করবেন আর মিনকে 2 দিয়ে গুণ করবেন, এই দুটোর আচ্ছা। বিয়োগ করলে হচ্ছে মোড। জি স্যার, আবার মনে করেন মোড দেওয়া আছে, মিডিয়ান মিন দেওয়া আছে, মিডিয়ান আপনি পক্ষান্তর করে বের করতে পারবেন। বুঝতে পারছি স্যার। জি স্যার, মানে এটা 3 দ্বারা গুণ কিনা এইটুকুই ছিল। হ্যাঁ, আর তাহলে স্যার বইয়ের ওই লাইনটুকু স্যার একটু কাইন্ডলি স্যার প্লিজ স্যার। বইয়ের ওই লাইন আছে কোথায়? স্যার শীটে তো নাই স্যার, বই থেকে দেখাইছিলেন স্যার। না, এখন বইতে কোথায় আছে সেটাই হচ্ছে বিষয়। বইতে স্যার 103 নাম্বার পেজ স্যার। ঠিকটা তো আবার আমার সাথে আপনাদের মিলবে না। স্যার এটা হলো ইয়েতে স্যার, আপনি যে মিডিয়ানের আলোচনার মধ্যে আছে স্যার। মিডিয়ানের আলোচনায় কি বলা আছে? একটা অঙ্ক দেওয়া আছে স্যার, শর্ট সে উইকলি টেকিং স্যার গিভেন দা বাই দা ফলোইং স্যাম্পল স্যার 6 উইকস। সেখানে মিডিয়ানের একটা অঙ্ক আমরা প্রথম দিনেই করছিলাম স্যার, একটা অঙ্ক যেটা 1035 ছিল আমাদের মিডিয়ান শীটেও বের করছিলাম আমরা সেটা। সেখানে নিচে আলোচনা বলা আছে যে আফটার দিস এক্সাম্পল ইট ইজ ক্লিয়ার দ্যাট দিয়ে অনেক আলোচনা, মাঝখানে n+1/2 6 অবজারভেশন 7+1/3.5 শেষের লাইনটুকু এটুকু স্যার। The determination of the median is not Is not as straightforward but can be illustrated by returning to the earlier Wey's distribution. জি স্যার, জি স্যার। After this example, it is clear that in the case of odd numbers of values, জি স্যার, জি the স্যার। determination of median is even easier, as there is a clear. এইটা হচ্ছে যে odd আর even number, ওই যে n জি plus স্যার, 1 ওইটুকু by বুঝা গেছে স্যার। n+1/2. জি স্যার। তারপরে with 6 observation, it is 3.5, which is the position halfway between the থার্ড এন্ড ফোর্থ অবজারভেশন। এখন দেখা গেল যে একজনের বেতন মনে করেন একজনের বেতন 2000 টাকা আর একজনের বেতন হলো 2500 টাকা। ফিগার তো আপনার এই দুইজনেরই আছে। জি স্যার। আর এখন যদি আপনার এটার মিডিয়ান বের করতে বলে তাহলে তো আসলে এটা এভারেজ হচ্ছে, ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। ওই বেতন তো আদৌ কেউ নাই, সুতরাং ওই ফিগার যেটা নাই কিন্তু অঙ্কের খাতিরে আমি সেইটাকে মিডিয়ান বলছি। জি স্যার। বুঝতে পারছেন? এইটাই বুঝাইছি যে স্ট্রেট ফরওয়ার্ড না, এটা আচ্ছা, তার মানে ওইখান থেকে নিয়ে তারপরে কাজটি করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা এখান থেকে একটু দেখি। আমরা গতদিন এটা মনে হয় সামান্য আলাপ করেছিলাম। এই 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 যে যেটা এখন দেখাচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এই জিনিসটাও আপনাদের সিলেবাসে নাই, কিন্তু এটা দুই একবার পরীক্ষায় আসতে দেখেছি। সেই জন্যই আমি এটা নিয়ে একটু শুরু করি। এইটা দেখেন, ওই এইটা সোজা আছে এমনিতে, আপনাদের এটা একটু দেখেন বুঝবেন যে এটা খুব সহজ আছে। ইফ দা mean is the average being used, then one very good way of measuring the amount of variability in the data is to calculate the extent to which the values differ from the mean. এইটাই হচ্ছে যে to the এই যে calculate the extent to which the values differ from the mean. তার মানে আপনি ওই যে সংখ্যাগুলো নিয়ে গড়টা বা মিনটা বের করলেন, আবার ওই মিনের থেকে প্রত্যেকটা ডেভিয়েশন বা ডিফারেন্সটা কি সেইটা বের করা, বের করে এই সমস্ত ডিফারেন্স, এখন অ্যাবসলিউট কথাটা আছে, অ্যাবসলিউট ডেভিয়েশন মানে নেগেটিভ পেলে ওইটাকে পজিটিভ ধরবেন, পজিটিভ পেলেও পজিটিভ ধরবেন, সবগুলোর পজিটিভ ভ্যালু নিয়ে ওই কটা যোগ করবেন, যোগ করে আবার টোটাল নাম্বার দিয়ে ভাগ করবেন। এই যে দিস ইজ এসেনশিয়ালি দ্য থিঙ্কিং বিহাইন্ড দ্য মিন অ্যাবসলিউট ডেভিয়েশন এন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা একটা এক্সাম্পল গতদিন আমরা দেখেছিলাম যে এখানে যে ফিগার গুলো দেওয়া আছে এই ফিগার গুলোর মিন হচ্ছে 1050,
তাহলে প্রত্যেকটা থেকে আবার ওই 1050 বাদ দেন, বাদ দিলে আসলো 70 মাইনাস 60 মাইনাস 10 মাইনাস 20 প্লাস 55 মাইনাস 35। এখন যদি অ্যাবসলিউট ভ্যালু ধরি তাহলে সবগুলা পজিটিভ ধরতে হবে। সেই পজিটিভ ভ্যালুগুলা আমি যোগ করলাম, এই যে এখানে যোগ করে টোটাল নাম্বার ছিল 6টা, 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 41.7667 যে পেলাম, এইটাকেই বলা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। মানে অ্যাবসলিউট মানে অলওয়েজ পজিটিভ ভ্যালু, আর ডেভিয়েশন মানে ডিফারেন্স। কিসের ডিফারেন্স? প্রত্যেকটা সংখ্যা থেকে তার ওই সংখ্যাগুলোর মিনের ডিফারেন্স। আর এইটা যেহেতু আমাদেরকে বলছে যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, তাহলে এইটার আবার একটু মিন বের করতে হবে। মিন ওই ডেভিয়েশন মোড যে ডেভিয়েশন হলো সেইটার মিন বের করা মানে আবার সংখ্যা দিয়ে ভাগ করা, 6 দিয়ে ভাগ করা। এখানে যোগ করলে কত হচ্ছে? 130, 40, 50, 60, 160 আর 90 কত হয়? 200। 160 আর 90 250, তাই না? হ্যাঁ, এইটা বাই 6, এইটা সমান হবে 41.67। মানে স্যার এখানে পার্থক্য গুলোরও গড় করা হয়েছে মিন থেকে একটা যে র্যান্ডম যে দূরত্বটা আছে স্যার বা ইয়েটা আছে সেটারও পার্থক্যের গড় বের করা হয়েছে সেটা সংখ্যা দিয়ে। হ্যাঁ, পার্থক্যের গড়। হ্যাঁ, এরপরে আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটা দেখেন আপনাদের বইতে কোথায় আছে, পেজ নাম্বার মনে হয় 110 স্যার। 10। হ্যাঁ, দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স একসঙ্গে আছে। ওই যে আমরা মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা দেখলাম, ওইটা হলো ওই অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে আমরা সমস্ত নেগেটিভ গুলোকে পরিহার করলাম, সবগুলো ডেভিয়েশনের পজিটিভ ভ্যালু যোগ করে তাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে প্রায় ওইটার কাছাকাছি, সেখানে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করব না, বরঞ্চ প্রত্যেকটা যে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করলাম কেন? নেগেটিভের ইফেক্টটাকে বাদ দেওয়ার জন্য। যদি নেগেটিভের ইফেক্ট বাদ না দিতাম তাহলে আপনি যোগ করে দেখেন ওইটা 0 হবে, কারণ পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন যোগ করলে অলওয়েজ 0 হবে যদি মিনকে ইউজ করি। 0 হইলে তো আসলে অঙ্কের মিনিংলেস, প্রত্যেকটা যদি 0 হয় তো মিনিংলেস। সেই জন্য যদি 0 যাতে না হয় সেই জন্য আমরা ওখানে অ্যাবসলিউট ভ্যালুটা নিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফিলোসফি সেম, এখানেও প্রত্যেকটা ভ্যালু থেকে মিন বাদ দিতে হবে, তবে অ্যাবসলিউট ভ্যালু নেব না, এটা স্কোয়ার করে নেগেটিভকে পরিহার করব। যেমন -60, একে স্কোয়ার করলে হয় +3600, 3600। এই এখানেও দেখা গেল মাইনাসকে যখন স্কোয়ার করছে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটাও একটা টেকনিক। এই টেকনিকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ওখানে যেরকম অ্যাবসলিউট ভ্যালুর প্রত্যেকটা পজিটিভ ফিগারকে যোগ করে মোট যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, এখানে যে স্কোয়ার করলাম, এই স্কোয়ার করার পর যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলোর যোগ করব, যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করব, করার পরে যেহেতু স্কোয়ার করেছিলাম এইটাকে আবার নরমাল করার জন্য স্কোয়ার রুট দিতে হয়, তাহলে ইফেক্টটা নিউট্রালাইজ হয়ে গেল। এই স্কোয়ার রুট করার পরে যেটা পাবো এইটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা আমি গল্পের মতো বলে গেলাম, এখন ম্যাথমেটিক্যালি কিভাবে এটা বের করতে হয় সেটা একটু দেখবেন। আর একটা এক্সাম্পল, আমি এই ফর্মুলাতে যাওয়ার আগে আমি একটা এক্সাম্পলে যাই, পরে সেটা আবার ওই শিটে আমি ফেরত আসবো। এই জায়গাটাই দেখেন অঙ্কটা, তবে এই অঙ্কটাও আসলে অতটাই নেই। এই অঙ্কটা আপনাদের আর একটা অঙ্ক কোথায় আছে আমি একটু দেখি, চিন্তা করে দেখি কোথায় আছে। এটা একটা অঙ্ক আছে আপনাদের,
এইটা আপনাদের বইতে আমার কাছে কিছু প্রশ্ন আছে এই হার্ড কপিতে, আমি একটু দেখে নিই। একটা অঙ্ক আছে, অথবা যেটা করতে পারি ওই বইটা বের করি, যে বইটা আপনাদের আগে দেখিয়েছিলাম। এই জায়গাটাই একটু দেখি আমরা, যে ইন্ট্রোডাকশন ডেসক্রিপটিভ এইটার ভিতরে আছে কিনা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান, মোড, এই যে ডিসপারশন, এই ডিসপারশনের ক্ষেত্রে ফার্স্ট রেঞ্জ গেল, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটা একটু দেখেন আপনারা, আমি একটু বড় করে নিই। আচ্ছা, এখানে দেখেন ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা এই যে নিচে এই যে ফর্মুলাটা দেওয়া আছে, এটা দেখেন, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার করলে পরে সেইটাকে বলা হয় ভেরিয়েন্স। এই জন্য এইটাই রাইট ওয়ে, যে আগে ভেরিয়েন্স ডিফাইন করা, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ডিফাইন করা। ভেরিয়েন্স আমরা কোনটাকে বলছি, এইটা আমরা যদি একটু আমাদের স্লাইডে যাই, দেখেন এখানে কিন্তু আমরা ভেরিয়েন্সটা পরে আলাপ করেছি আপনাদের ওই সীমার সিলেবাসের সাথে তাল রাখতে, যে এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স গেল, ভেরিয়েন্স এটা আছে, আমি একটু দেখাই, এইটা গেল। এখানে যদি সিগমা সমান স্কোয়ার রুট অফ এইটা হয়, তাহলে সিগমা স্কোয়ার হবে, স্কোয়ার রুটটা জাস্ট থাকবে না। এই ওই অবস্থায় ওইটাকে সিগমা স্কোয়ার যেটা পাচ্ছি ওইটাকেই বলা হচ্ছে ভেরিয়েন্স। আর আমরা এখন যেটা দেখছি এই বই থেকে ঠিক একই, দেখেন এই যে আমি যে বললাম যে প্রত্যেকটা থেকে মিনকে বাদ দিলে পরে তাকে স্কোয়ার করে সেই স্কোয়ার গুলোর যোগফলকে যদি আমি নাম্বার দিয়ে ভাগ দিই, তাহলে এইটা হচ্ছে ভেরিয়েন্স। আর ওইটাকে স্কোয়ার রুট করলে সেইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নিচেই দেখেন এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছে তারা, যে মিন বের করলাম কয়েকটা সংখ্যা। আপনি দেখেন আমার সংখ্যাগুলো কি ছিল, 82, 95, 67, 92, চারটে সংখ্যা আছে। এই চারটে সংখ্যার মিন বা গড় বের করলাম, কত হলো 84। এইটা তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি এই মিউ এর মান হলো 84 বের করলাম। এক্স বার আমি এখানে বলেছি, এই যে এক্স বার, বা এখানে কেউ যদি এক্স বার না লেখে মিউ লেখে তাহলে হবে এটা হচ্ছে আমার মিন বের করলাম। এখন এই মিন থেকে প্রত্যেকটাকে আবার বাদ দেন, এই যা 84 হলো মিন, তাহলে 82 মাইনাস 84, 95 মাইনাস 84, 67 মাইনাস 84, আবার 92 মাইনাস 84। এইগুলো হচ্ছে আমার টেবিলের মূল ভ্যালু ছিল এইগুলো, এগুলো থেকে প্রত্যেকটা থেকে মিন বাদ দিলাম, তাহলে কি হলো -2 প্লাস 11 মাইনাস 17 প্লাস 8। আমরা যে আগে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন বের করলাম, যদি ওইটা করতাম তাহলে কি করতাম, এই মাইনাস প্লাস সব প্লাস কনসিডার করতাম অ্যাবসলিউট ভ্যালু। তখন কি করতাম, এগুলো যোগ করতাম, কত হতো 11 2 13, 13 আর 17 30 আর 38। ওই 38কে 4 দিয়ে ভাগ দিলে যেটা বেরোতো ওইটা হতো মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের ক্ষেত্রে বলছে, ভেরিয়েন্সের ক্ষেত্রে বলছে যে না, ওই অ্যাবসলিউট ভ্যালু নিব না, এই যে নেগেটিভ পজিটিভ যাই পাই প্রত্যেকটাকে স্কোয়ার করলাম। কারণ আর একটা জিনিস এখান থেকে খেয়াল রাখেন, এই যে নিচেই দেখেন সামেশন এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 0, এটা কিন্তু অলওয়েজ ট্রু। ওই যে আপনাদের শীটে দেখালাম, আমি বললাম না যে যদি আমি অ্যাবসলিউট ভ্যালু না নিয়ে
নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু গুলোকে যোগ করি তাহলে ওই যোগফল কিন্তু অলওয়েজ 0 হবে। এই জন্য ওইটা নিয়ে আমার কোনো কনক্লুশন ড্র করা যাবে না। সেই জন্যই কি করছি আমি, এখানে যেটা ফর্মুলাই বলছে যে ওই যে বিয়োগফলটা পেলাম ওইগুলোকে স্কোয়ার করতে হবে, করে সামেশন মানে যোগ করতে হবে। তার মানে -2 কে স্কোয়ার করলে হবে +4, +11 কে স্কোয়ার করলে +121, -17 কে স্কোয়ার করলেও একটা পাওয়া যাবে, আবার 8 কে স্কোয়ার করলেও 64 পাওয়া যাবে, সবগুলোই পজিটিভ। ওইগুলোকে যোগ করতে হবে, যোগ করে n মানে 4 দিয়ে ভাগ দিতে হবে। এই দেখেন আমরা যাই পরে, এই যে এখানে দেখেন এই যে এই ফর্মুলায়, যাই হোক এটা এখানে আর করেনি, আমরা নেক্সট একটা এক্সাম্পলে যাই। এই যে এখানে দেখেন, যেমন এখানে বলছে কি, এই অঙ্কটা দেখেন, আমি ওই আমার সীমার সিলেবাসে পড়ে যাচ্ছি, এইটা একটু দেখেন। একটা কোম্পানির তার এইটা কি বলছে, দি ফলোইং টেবল গিভ দ্য 2008 মার্কেট ভ্যালুস রাউন্ডেড টু বিলিয়ন অফ ডলার্স টু 5 ইন্টারন্যাশনাল কোম্পানিজ মার্কেট ভ্যালু। তাহলে পেপসি কোলার মার্কেট ভ্যালু $75 বিলিয়ন, গুগলের মার্কেট ভ্যালু $107 বিলিয়ন, পেট্রোচাইনা 271, জনসন জনসন 138 and Intel $71 বিলিয়ন। সেইটা দেওয়া আছে, বলছে কি ফাইন্ড দ্য ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডাটা। তাহলে আমাদের নিয়মটা কি হবে, প্রথমে এইগুলোর মিন বের করে নেব, গড়, মিউও বলতে পারি, এক্স বারও বলতে পারি। সেই মিন বের করে প্রত্যেকটা থেকে ওই মিনটা বাদ দেব, বাদ দিয়ে যেটা হবে সবগুলাকে আবার স্কোয়ার করব, স্কোয়ার করে সেই স্কোয়ারের যোগফল বের করব। যোগফল বের করে এখানে মোট 5টা কোম্পানি আছে, 5 দিয়ে ভাগ দেবো, তাহলে ওইটা হবে ভেরিয়েন্স, আর ওইটাকে স্কোয়ার রুট করলে সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখেন এই যে এইটা হচ্ছে যেভাবে বললাম ওইভাবে করলে হবে, এখানে কিন্তু তারা সূত্র ইউজ করে করছে, আপনারা ওই যে যেভাবে করলাম ওইভাবে করবেন, সেম অ্যান্সার আসবে। ওইটা কিন্তু মূল ফিলোসফি কিন্তু ওইটা যেটা আমি বললাম। এখন আমরা একটু আবার স্যার এখানে ফ্রিকোয়েন্সির একটা বিষয় তো আছে স্যার, এখানে সূত্রটা স্যার, সূত্র তো ফ্রিকোয়েন্সির একটা বিষয় দেয়া আছে স্যার, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, সেটা পরে এখনো তো ফ্রিকোয়েন্সিতে আসি নাই। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে যদি দেখা যায় যে এই জায়গাটায় কোম্পানির সংখ্যা বেশি, একসঙ্গে 5টা, বা মার্কেট মনে করেন যে 3টে মার্কেটে এরকম মানে সংখ্যা যখন একাধিক হয় তখন ফ্রিকোয়েন্সির বিষয় চলে আসে একটা ক্লাস ইন্টারভেলের ভিতরে। সেইটা যখন আসে তখন আমরা আলাপ করছি। এখানে আপনারা দেখেন যে এই যে এখানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে এই যে সামেশন এফ, তো এটা যে ফ্রিকোয়েন্সি থাকলে সেটা যোগফল বের করতে। আমরা একটু এক্সাম্পলে পড়ে যাই, আলোচনা মোটামুটি যে ফিলোসফির উপরে এগুলো বের করা হয় সেটা বললাম। এখন এখানে আসেন, এই যে বর্ণনাটা একটু দেখেন, এগুলো আপনাদের বই থেকেই নেওয়া। The standard deviation is the most used measure of dispersion. এটা বলতে পারে ডিসপারশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। The value of the standard deviation tells how closely the values of a data set are clustered around their mean. ওই যে ডেটা সেটের প্রত্যেকটা ডেটা তার মিনের কতটা কাছাকাছি সেইটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদেরকে বলে দেয়। In general, a lower value of the standard deviation for a data set indicates that the values of that data set are spread over a relatively smaller range around the mean. যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ছোট হয় তাহলে বুঝতে হবে যে ডেটাগুলো তার মিনের কাছাকাছি, অর্থাৎ ডেটাগুলো মোটামুটি ক্লোজ ডেটা, একে অপরের খুব কাছাকাছি। In contrast, the larger value of the standard deviation for a data set indicates that the values of the data sets are spread over a relatively larger around the mean. এইটাই হচ্ছে, আর ফর্মুলা হচ্ছে এই দুটো একটু দেখেন, আমরা পরে এই ফর্মুলাটা কোনটা কখন ব্যবহার হবে সেটা আমরা দেখব। চলে আসেন ফার্স্ট এক্সাম্পলে, আপনাদের বইতে যেটা আছে। এখানে ওই যে ওইটাই রিসেন্টলি রিটায়ার্ড কাপল, আমরা এর আগে যেটা করেছিলাম, আর কনসিডারিং ইনভেস্টিং দেয়ার পেনশন লাম সাম ইন দ্য পারচেজ অফ এ স্মল শপ। তারা একটা ছোট দোকান কিনবে। কে কিনবে? রিসেন্টলি রিটায়ার্ড কাপল, একটা অবসরপ্রাপ্ত দম্পতি। এই কথাটা বলার অর্থটা কি, রিটায়ার্ড কাপল, এইটার কিন্তু একটা বিরাট সিগনিফিকেন্স আছে, যেটা আমি এর আগে কিছুটা আলাপ করেছিলাম। আজকেও এই অঙ্কর মাধ্যমে আবার আমি সেগুলো স্মরণ করবো। তাহলে তারা একটা দোকান কিনবে। টু সুইটেবলি সাইটেড
প্রেমিসেস, দুটো প্রেমিসেস আছে, একটা এ একটা বি, আর ডিসকভার তারা দুটো দোকান আবিষ্কার করলো। এই দুটো দোকানে দেখলো যে the average weekly takings of the two shops are quoted as 1050 and 1080 for A and B respectively. তার মানে A এর গড় প্রতি সপ্তাহ থেকে পাওয়া যাবে 1050 পাউন্ড, আর বি এর ক্ষেত্রে তাহলে এখানে ওই 150 আর 1050 আর 1080 স্বাভাবিকভাবে একটু লাইনে থাকেন, আমার একটা কল আসছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে দেখেন দুটোর এভারেজ যদি দেখি তাহলে কিন্তু অ্যাট্রাকটিভ মনে হচ্ছে বিটাকে, 1080 পাউন্ড পাওয়া যাবে। Upon further investigation, the investor discovered that the average quoted come from the following recent weekly takings. তাহলে এভারেজ দেওয়া আছে উপরে বা মিন দেওয়া আছে, আর অ্যাকচুয়াল প্রত্যেক উইকের এই ফিগার গুলো পাই। এ থেকে পাই আমি যদি 6টা সপ্তাহ কনসিডার করি, তাহলে প্রথম সপ্তাহে এ থেকে পাওয়া যায় 1120, বি থেকে পাওয়া যায় 1090। দ্বিতীয় সপ্তাহে এতে খুবই কমে গেল, এই বিতেও আরো কমে গেল। তৃতীয় সপ্তাহে এতে দেখা গেল 1040, বিতে 915 কম। আবার সব এতে চতুর্থ সপ্তাহে 1030, 1005। পঞ্চম সপ্তাহে গিয়ে কিন্তু দেখেন বি প্রায় ডাবলের কাছাকাছি। ষষ্ঠ সপ্তাহে আবার বি অনেক কমে গেল, এটা থাকলো। এখান থেকে কিন্তু এই র ডাটা দেখে বোঝা যাচ্ছে যে এর ইনকামটা মোটামুটি ইউনিফর্ম, কিন্তু বির কিন্তু আকাশ পাতাল, একবার কমে একবার বাড়ে, একবার আকাশে যায় একবার পাতালে যায়, এরকম একটা অবস্থা। এই ডেটা দেখেও কিন্তু আপনি বলে দিতে পারেন যে অবশ্যই বি এর ডেভিয়েশন বেশি, এর ডেভিয়েশন কম। আমরা এখন ক্যালকুলেশনে যাব, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর শপ এ এন্ড শপ বি। জান এখানে কিভাবে করব? আমাদের ফার্স্ট হচ্ছে যে এর আগের স্লাইডে আবার যাই, ওই ফর্মুলাটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যে প্রথমটাই ধরেন বা দ্বিতীয়টা, প্রথমটা এই ক্ষেত্রে প্রথমটা কার্যকর। যে ডেটা দেওয়া থাকবে সেটা হলো এক্স। এই এক্স এর প্রত্যেকটাকে স্কোয়ার করতে হবে, প্রত্যেকটা স্কোয়ার করার পরে যোগ করতে হবে। সামেশন এফ আছে, এফ মানে হচ্ছে ওই সংখ্যা কতটা ডেটা দেওয়া আছে সেইটা। যেমন এখানে আছে ওই এক্সাম্পলটাই 6টা। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কিন্তু আসলে মিন, অর্থাৎ প্রত্যেকটা ডেটাকে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করা, এর মিনের স্কোয়ার। এইটা করার পরে যদি রুট না দিই তাহলে সেটা বেরোবে ভেরিয়েন্স, যদি রুট দিই তাহলে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা দেখি এখন এই অঙ্কটা কি হলো। এই যে প্রত্যেকটা ডেটা, এর ক্ষেত্রে বির ক্ষেত্রে দুটো আলাদা ক্যালকুলেশন করতে হবে। এর ক্ষেত্রে প্রত্যেকটা ডেটার যোগফল বের করলাম, এটা হলো 6300। এন এর ভ্যালু এর ক্ষেত্রে হবে 6টা ডেটা আছে। তারপরে আমার ওই ফর্মুলা অনুযায়ী সামেশন এক্স স্কোয়ারের একটা টার্ম আছে উপরে প্রথমেই, অতএব প্রত্যেকটাকে স্কোয়ার করে যোগ করতে হবে। এই দেখেন প্রত্যেকটাকে স্কোয়ার করছি আর যোগ করছি, করার পরে এটা পেলাম এই যে 66,28,250। ব্যাস, আমার তাহলে 3টে ফিগারই পেয়ে গেলাম। সামেশন এক্স পেলাম, সামেশন এক্স স্কোয়ার পেলাম, এবং সামেশন এফ বা এন এর মানও পেলাম। এখন ওই ফর্মুলাটা দেখেন এখানে আমি বসিয়েছি, একটু লম্বা করে দিছি জায়গা সেভ করার জন্য। কি দিছি যে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। আমি রুট না দিয়ে টোটাল তার মাথার উপরে হাফ পাওয়ার দিয়ে দিচ্ছি। এটা আগেই শিখিয়েছি আপনাদেরকে, রুট মানে হলো পাওয়ার হাফ অথবা 0.5। এইটাকে যখন সিম্পলিফাই করলাম, অর্থাৎ সামেশন এক্স স্কোয়ার বাই এন, এক্স স্কোয়ার কত 66,28,250, এই যে বাই এক্স মানে 6, মাইনাস
সামেশন এক্স বাই 6, সামেশন এক্স হচ্ছে 6300 ডিভাইডেড বাই n এর হোল স্কয়ার। এইটাকে সিম্পলিফাই করলে আছে 46.99। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর শপ এ ইজ ইনকাম। এইটা কি বোঝা গেল এর ক্ষেত্রে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন বি এর ক্ষেত্রে একই পদ্ধতি 13.19। তাহলে এই যে দুটো শপের ভিতর আমি দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, এ থেকে আমরা কি বলতে পারি? বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর থেকে অনেক বেশি। হ্যাঁ, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছোট বা কম, বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি মানে আপনাদের ওই যে আবার সেই প্রথম শীটে চলে যাই, তার চেয়ে ঝুঁকি বেশি না? a larger value of the standard deviation for a data set indicates that the values of the data set are spread over a relatively larger range around the mean. তাহলে এখানে ভেরিয়েবিলিটি এইটা বি এর ক্ষেত্রে বেশি, অর্থাৎ এখানে রিস্ক বেশি। in indirect language we can say that in case of shop B the income risk is higher than that of shop A. Income risk is higher. এখানে কিন্তু অনেক সময় আরেকটু জুড়ে দেওয়া হয় যে make comments on the retired couples investment. তাহলে বি থেকে তো আমাদের ইনকামটা অনেক ভালো হচ্ছে, তাহলে স্যার আমাদের রিস্কটা তো বেশি হচ্ছে কেন স্যার? হ্যাঁ, আর বি থেকে তো আমাদের যেহেতু মানে ক্যাশ ইনফ্লোটা বেশি হবে, স্যার ওই এট দ্যাট সেন্স স্যার আমাদের রিস্কটা এখন এত বেশি কেন হলো স্যার? কম এইটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে মানে কোনো ইউনিফর্মিটি নাই যে ঠিক আছে সামান্য এই সপ্তাহে যা ইনকাম হলো আগামী সপ্তাহে হয়তো তার সমান বা সামান্য কম বা সামান্য বেশি, এইরকম না। দেখা যাচ্ছে যে এক সপ্তাহে যা ইনকাম হলো পরের সপ্তাহে হয় খুবই কম অথবা খুবই বেশি। তার মানে এখানে প্রেডিক্ট করাটা কিন্তু টাফ, একটা অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি ইন্ডিকেশন। স্যার তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বোঝাচ্ছে যে হয়তো আমাদের প্রফিটেবিলিটি 513 টাকা হতে পারে অথবা 513 টাকার মতো কম হতে পারে, এরকম বোঝাচ্ছে না, নাকি? 513 টাকা না, এটা 513 টাকা ইউনিট টাকা, এটা ঠিক আছে, কিন্তু মানে এত গুণ আর কি। এইটার হচ্ছে যে এই যে 513 এইটা হচ্ছে যে মিনেস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটার যে ভেরিয়েশন বা ডিফারেন্স সেইটার একটা মাত্রা আর কি, গড় ডিফারেন্স। এই জায়গাটা আমার ইনকামটা স্যার, ইনকামটা যে আপ ডাউন করে মানে এত টাকা পার্থক্য হয়ে যায় হ্যাঁ হ্যাঁ, ডে টু ডে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হওয়া মানে যে আপ ডাউন করছে, আমার যে ইনকামটা হচ্ছে সেটা খুব বেশি আপ ডাউন করছে। তার মানে আমাদের ইনকামটা হয়তোবা অনেক বেশি হতে পারে অথবা হ্যাঁ, লস অনেক অনেক বেশি কম হতে পারে। হতে পারে, অর্থাৎ এখানে ঝুঁকি বেশি। অর্থাৎ এখানে বেশি হওয়া কি ভালো না খারাপ? হ্যাঁ, বেশি হওয়া ভালো না খারাপ? রিস্ক বেশি হলে তো বয়স ডিসিশন রিস্ক হবে বেশি হওয়ার ক্ষেত্রে এই যে নো রিস্ক নো গেইন, ওই যে বললাম না সেদিন যে স্যার। কম্পারেটিভলি ইয়াঙ্গার ইনভেস্টর এরা শেয়ার বাজারে যায়, যে যা থাকে কপালে যায়, হয় আছে নাই নাই। স্যার এখানে স্যার রিটায়ার্ড কাপল স্যার, এখানে স্যার যেখানে ঝুঁকি কম সেখানে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, যেহেতু রিটায়ার্ড কাপল এইটাই তাদের শেষ সম্বল, এইটা জি, স্যার। যদি লস হয়ে যায় তাহলে তাদের কিন্তু ওই না খেয়ে থাকতে হবে। এই জন্যে তারা ওই যতই বেশি ইনকাম হোক ওই, কিন্তু এটা যেহেতু ঝুঁকি বেশি অতএব তারা থাকবে না। সাজেস্ট করা ঠিক হবে না যে তুমি বিতে যাও, তাদেরকে সাজেস্ট করবো এতে যাও। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ স্যার। জি, নিউ স্যার। কাপল হলে কি বিয়েতে যেত? হ্যাঁ, নিউ কাপল হলে কি বিয়েতে যেত? এইটা অন্য বিষয়, এইটা অন্য বিষয়, তখন আবার আরো কিছু সার্কামস্টেন্সেস বিষয় থেকে যায়। তবে সমস্ত ডিম এক ঝুড়িতে রাখতে নাই, এটা হলো নিউ কাপলের ফিলোসফি। বুঝতে পারছেন? জি স্যার। ওই কিছু রাখতে হয় ওয়েটেড এভারেজ করে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টে, যাতে সব ডুবে গেলেও আমার ডাল ভাতটার সংস্থান হয়। আর
কিছু রাখতে হয় মিডিয়াম রিস্কের, আর কিছু রাখতে হয় যদি টাকা পর্যাপ্ত থাকে হায়ার রিস্কে। হায়ার রিস্কে হচ্ছে যে আমি যদি বেঁধে যাই তাহলে তো বেঁধে গেল আর কি, কিন্তু যদি লস হয়ে যায় তাহলে অন্তত আমার বাঁচার সংস্থান একটা আছে, অতএব আমি তখন মানে ওইটা দিয়ে চলতে পারবো। এই হয়েছে স্যার আমরা ঝুঁকি বেশি, যেটাতে ঝুঁকি বেশি সেটাতে লাভ বেশি, এইভাবে তো বলতে পারি স্যার। এই যে আমরা ই ভ্যালি থেকে প্রোডাক্ট কিনি, অথবা আগে ডেস্টিনি ছিল, অল্প টাকা বেশি লাভ করতে চাইতাম, যার কারণে স্যার এখানে লাভও বেশি ছিল, তার কারণে ঝুঁকিও বেশি ছিল স্যার। হ্যাঁ, এবং ধরাটাও সবাই, তাই না? জি স্যার। হুম। এবং ওই যে বিভিন্ন মাল্টি লেভেল কোম্পানি ছিল স্যার, হুম। এই নয়ে ইউনিপেটু ছিল স্যার, কিন্তু সঞ্চয়পত্র সবই বড় ছিল। বড় সেই আপনাদের এই যে যারা এই যে ঝিনেদামাগুড়ার দিকে বাড়ি কাজল নাম করে একজন ছিল, কে জানেন কিনা জি নাম? স্যার, জি স্যার, ছিল। সেই জন্য সেই কাজল ওই এলাকায় আমারও দুই একজন আত্মীয় স্বজন আছে, সবাই ইনভেস্ট করে। আমার ডাবল পেমেন্ট। না কেন? স্যার আমি ধরা খাইছি স্যার। তাই? কাজ চলে গেছে। আর আমার প্রশ্ন ছিল, সে যে আমাকে এত দেবে সে পাবে কোথায়, ওইটা আগে আমাকে বলুন, আর ইনভেস্ট করবো না। স্যার ওদের প্রজেক্ট তো অনেক ফ্যান্টাসি স্যার, ওরা স্যার সাপের বিষ বিক্রি করে, আমদানি করে, আবার এই টেকনাফে গাছ দেখায় স্যার। আমাকে ওই যে যেমন ধরেন আপনারা লেখাপড়া করতেছেন সিএমএ তে, প্রফেশনাল হচ্ছেন, ওই যে আমার কাছে অনেক সময় মার্কেটিং এক্সিকিউটিভ বিভিন্ন কোম্পানিতে আসে, আমি বলি যে ভাই আমারে তো বুঝাইতে পারবেন না, বরঞ্চ আপনাকে আমি বুঝাই দিই, আপনি তারপর বুঝে টুঝে যান। কারণ হচ্ছে যে আমাকে বেনিফিট সব দেবেন, কিন্তু আপনার কোম্পানির বেনিফিট না হইলে তো আমাকে আপনার কোম্পানিতে ঢুকাবেন না। তো সেইটাই হচ্ছে আসল কথা, যে যাই দিক না কেন। আর হচ্ছে যে ওই সব সময় খেয়াল রাখবেন লোভটাকে ত্যাগ করার। লোভ থাকলেই ধরা খাওয়ার একটা সময় চলে আসবে, এটা সব সময় আমরা দেখছি আমাদের সমাজেও। জি স্যার, সঠিক বলেছেন। এই যে দেখেন এই যে ফরিদপুরে কিছুদিন আগে যে দুই ভাই পলিটিক্যাল, জি স্যার। তাই না? তা এগুলো কেন হলো? তাদের তো যদি এর 10% অ্যাসেট তো তাদের থাকতো, তারা তো রাজার মতোই চলতে পারতো, কিন্তু ওই যে লোভ, আরো চাই, ব্যাস শেষ করে দিয়েছে। এরকম এই যে দেখেন এখন এই যে শাহেদ বলেন এ বলেন, সব হচ্ছে লোভের। এই যে আমাদের সমাজে এই যে যারা দুর্নীতি করে এই করে সব ওই একই অবস্থা। আলটিমেটলি খুব কমই আছে যারা দুই একজন হয়তো একটা পর্যায়ে যায় বলে যে আর দরকার নাই, এই পর্যন্তই থাক। এইটা আসলে বলতে পারে না, ওই রোগ হয়ে যায় একটা। তা এই জিনিসগুলা একটু ওই বেশি দেখলেই সাবধান হয়ে যাবে, এবং যে আপনাকে বেশি দিতে চাবে বলবেন যে সে কোত্থেকে বেশি পেয়ে আমাকে বেশি দিবে, নাহলে অত্যন্ত বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল লসের সম্ভাবনা থাকবে, যেমন আমাদের ডেস্টিনি বা এইরকম যেগুলোর ঘটনা ঘটে গেছে। তা এইটা একটা বিষয়। স্যার আর হ্যাঁ বলেন। স্যার বাংলাদেশ থেকে স্যার শেয়ার মার্কেটটা উঠাই দেওয়া যায় না স্যার? উঠাই দিলে কি ইমপ্যাক্ট হতে পারে? এগুলো নিয়ে কথা না বলাই ভালো, কারণ এটা আপনি একটাই, এখন আমাদের সিস্টেমের ত্রুটি থাকতে পারে, ত্রুটি সংশোধন করাটাই জরুরি। একদম আপনার এই গলায় ব্যথা হয়েছে বলে গলা কেটে ফেলাটা তো সমাধান না। জি স্যার। হ্যাঁ, তা সেই জন্য সেটাই তো স্যার। ক্লাসে ওইটা সংশোধন করতে হবে। আচ্ছা এইটা দেখেন, আর একটা এই এক্সাম্পলটা আমরা আগে দেখে এসেছি, ওই যে ফর্মুলা দুটো আপনাদেরকে দেখালাম ওইগুলোরই অ্যাপ্লিকেশন হিসাবে এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পল হচ্ছে an analyst is considering two categories of company X and company Y, এই অঙ্কটা আসছে পরীক্ষায় আগে, for possible investment. One of our assistants has compiled the following information on the price earning ratios of the shares of companies in the two categories over the past year. এটা শেয়ার মার্কেট চলে আসে। এখানে দেখেন প্রাইস আর্নিং রেশিও 4.95 থেকে 8.95 এর কাছাকাছি। কোম্পানি এক্স ক্যাটাগরির কোম্পানির আছে এরকম 3টা কোম্পানি, আর ওয়াই ক্যাটাগরির কোম্পানি আছে এরকম 4টা কোম্পানি। তারপরে 8.95 থেকে 12.95 এক্স ক্যাটাগরির আছে 5টা কোম্পানি, ওয়াই ক্যাটাগরির আছে 8টা কোম্পানি। এইভাবে বিভিন্ন রেঞ্জের পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিওকে পিই রেশিও বলে। পিই রেশিওর যে রেঞ্জের ভিতরে এই ক্যাটাগরির এক্স ওয়াই ক্যাটাগরির কোম্পানির এই সংখ্যক করে আছে।
বলছে যে কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস টু ডিস্ট্রিবিউশনস এন্ড কমেন্ট। আপনাকে শুধু বের করলেই হবে না, কমেন্ট করতে হবে। আপনাকে কি দেওয়া আছে? ইউ আর গিভেন দ্যাট the means of the two distributions are 15.59 and 15.62. এই দুটো না দেওয়া থাকলেও সমস্যা ছিল না, এইটা আপনাদের অটোমেটিক চলে আসে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে অটোমেটিক চলে আসে। তাহলে এই যে বিষয়গুলো এখানে দেখেন, আমরা সাধারণত এই ধরনের ক্লাসের ক্ষেত্রে সবসময় বলেছি যে মিড পয়েন্টটা বের করা হয়। মিড পয়েন্টটা বের করে তারপরে সেটার আর এইটা হলো ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কোম্পানির ক্যাটাগরি হলো দুই ধরনের, একটা এক্স ক্যাটাগরি, একটা ওয়াই ক্যাটাগরি। এখন তার মানে এখানে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরোবে দুইটা। এর আগের অঙ্কটাই যেরকম সব এ এবং সব বি দুটোর ক্ষেত্রে দুটো আলাদা অঙ্ক করে দুটো আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করেছিলাম, এখানেও তাই, এখানেও দুটো অঙ্ক, একটা এক্স একটা ওয়াই। এখন ক্যালকুলেশন গুলো আপনারা একই টেবিলেও করতে পারেন, আবার আলাদা আলাদা টেবিলেও করতে পারেন। আমরা দেখি এটা সমাধানটা কি আছে। এখানে দেখেন আমরা শুধু এক্স টাকে নিয়ে আগে শুরু করলাম, ওয়াইটা পরে হবে। এক্স টাকে নিয়ে দেখেন প্রথমে আমরা মিড পয়েন্টটা নিছি। মিড পয়েন্ট কোনটার? এই যে দেখেন 4.95 8.95 এর মাঝামাঝি কত? এই দুটো যোগ করলে কত হয়? 13.90। 13.90 তাকে দুই ভাগ করলে কত হয়? 6.95 সম্ভবত, নাকি? হ্যাঁ, 6.95। এইভাবে প্রত্যেকটার মিড পয়েন্ট বের করলাম। তাহলে মিড পয়েন্ট কিভাবে বের করতে হবে আশা করি সবার কাছে ক্লিয়ার। এইটাই হচ্ছে এক্স ভ্যালু। এর আগের অঙ্কে যেমন সব কয়টা যেগুলো দেওয়া ছিল ওইগুলোই আমি সরাসরি এক্স ধরেছি। এক্ষেত্রে এক্স মানে হচ্ছে মিড পয়েন্ট। এখন আপনাকে মনে করতে হবে দিস ইজ দ্য অরিজিনাল ভ্যালু। এখন এইটা অনুযায়ী চলতে হবে। এখন এইটা অনুযায়ী চলতে গেলে আমাদের এই ফর্মুলায় অ্যাপ্লাই করতে গেলে আমাদের এক্স স্কোয়ার বের করতে হবে, তারপরে এফ এর সাথে গুণ করতে হবে, আবার এফ এর সাথে এক্স গুণ করতে হবে, এইরকম আছে। তাহলে আমার এক্স যেরকম দরকার এইটাকে আবার স্কোয়ার করে আলাদা একটা কলাম দরকার। অর্থাৎ 6.95 কে ক্যালকুলেটরে স্কোয়ার করেন, দেখবেন এই যে এইটা আসে 48.3095 আসে। এখানে এক্স কোম্পানির কাছে সংখ্যা ছিল 3টা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির কলাম। এই 3টে আপনাকে আগে বের করে নিতে হবে। তারপরের যে দুটো, এই দুটো একটা হচ্ছে এই যে ফর্মুলা অনুযায়ী এফ এক্স আর একটা হলো এফ এক্স স্কোয়ার। এফ এক্স মানে এই যে এফ এর কলাম আর এই প্রথম কলাম গুণ করতে হবে, অর্থাৎ 6.95 into 3 সমান 20.85, 10.95 into 5 equal to 54.75, 14.95 into 7 equal to 104.65। এইভাবে বাকিগুলো করে যোগফলটা বের করব। তাহলে এইটা যেহেতু এফ এক্স এর কলাম, যোগফলটা হবে তাহলে সামেশন এফ এক্স, অর্থাৎ এই যে ভিতরের অংশটা বের হয়ে গেল 389.75। আর একটা দরকার সামেশন এফ এক্স স্কোয়ার। তাহলে সামেশন পরে আগে এফ এক্স স্কোয়ার করেন। এফ হচ্ছে এইটা, এক্স স্কোয়ার এইটা। তাহলে 48.3025 into 3 equal to 144.9075। আমি যে বলছি সবার কাছে এটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার জি স্যার। স্যার। স্যার এখানে স্যার হচ্ছে দশমিকের পরে স্যার যে 4টা ডিজিট নেওয়া হইতেছে স্যার, এখানে কি স্যার এইটা 4টা নিচ্ছি, কেউ যদি 5টা নেন বা 3টে নেন তাদেরও সমস্যা নেই। এটা ফর মোর অ্যাকুরেসি। অ্যাকচুয়ালি এটা স্কোয়ার করলে 4 ঘরই আসে, সেই জন্য সম্পূর্ণটাই নিচ্ছি। ঠিক আছে? এই যে এখানে যে ফিগার গুলো আছে এক্স এর মান, এগুলো কি স্কোয়ার করে দেখেন, এইটা ফুল ফিগার, কোনোটা বাদ দিই নেই। সেই জন্য আমি 4টাই নিয়ে নিছি যাতে 100% অ্যাকুরেট জিনিস। এরপরে তাহলে এক্স স্কোয়ারের সাথে এফ গুণ দিয়ে লাস্ট কলামটা করলাম, এইটা এফ এক্স স্কোয়ার এর কলাম। যখন যোগফল বের করলাম তখন এটাকে বলে সামেশন এফ এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখেন আপনার এই ফর্মুলার জন্য যা দরকার সব কিন্তু পেয়ে গেছেন। এই যে এফ এর কলামটা যোগ করলে এটা সামেশন এফ বাই এন ও বলি আমরা এটাকে, তাহলে সবই পেয়ে গেছেন। আমরা এই দুটো কলাম কিন্তু যোগ করি নাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এর যোগফল করলে কত হতো? সামেশন এক্স।
আমার এই ফর্মুলায় সামেশন এক্স নাই, অতএব শুধু শুধু যোগ করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। সামেশন এক্স স্কোয়ারও নাই, অতএব এইটাও যোগ করার দরকার নেই। আমার যে কয়টা যোগ করার দরকার যেটা আমার এখানে কাজে লাগবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় এখন এই মানগুলো বসিয়ে দেন। প্রথমটা হলো সামেশন এফ অফ এক্স স্কোয়ার, যেটা হলো 6769.9625, এই যেখানে বসালাম। সামেশন এফ হচ্ছে 25 বসালাম, মাইনাস ব্র্যাকেটের ভিতরে সামেশন এফ এক্স অর্থাৎ 389.75, নিচেই সামেশন এফ মানে 25, আবার টোটালটাকে ঘিরে হোল স্কোয়ার আছে দিলাম। দিয়ে এইটাকে সিম্পলিফাই করলে এই রুটের ভিতরে আসে হচ্ছে 27.7504। এইটা হয়তো দশমিকের পরে আরো ছিল, আমি 4 ঘর রেখেছি। তারপরে এটাকে স্কোয়ার রুট করলে ক্যালকুলেটরে 5.27। এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর এক্স ক্যাটাগরি কোম্পানিজ। ঠিক আছে? জি স্যার। ঠিক একইভাবে ওয়াই এরটা করতে হবে, এইরকম একটা টেবিল বানাইয়ে এইরকম। সেটা আমি করি নাই, লিখে দিছি এটা। তাহলে নিচে কি লিখলাম, দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য প্রাইস আর্নিং রেশিও ফর ক্যাটাগরি এক্স কোম্পানিজ ইজ দেয়ারফর 5.27, এই যে যেটা বের করলাম। ইন দ্য সেম ওয়ে, একইভাবে you can verify that the standard deviation in the case of y is 6.29 পাওয়া যাবে। তাহলে আমি এক্স ক্যাটাগরির জন্য পাচ্ছি 5.27, ওয়াই ক্যাটাগরির জন্য পাচ্ছি 6.29। তাহলে এই যে দুটো ভ্যালু পেলাম, রিস্ক কোনটাতে বেশি, এক্স ক্যাটাগরি না ওয়াই ক্যাটাগরি? ওয়াই ওয়াই এ। তাহলে these statistics again emphasize the wider spread in the category Y data than in the X category data. এইটাই হলো comments। এইটা খেয়াল রাখবেন যে রিস্ক যেখানে বেশি সেখানে রিটার্নও বেশি এক্সপেক্ট করা হয়। এখানেও অনেকে টাকা ইনভেস্ট করে যদিও রিস্ক বেশি। এই অঙ্কটার ক্ষেত্রে আপনাদেরকে যখন কমেন্ট করতে বলা হবে, এর অর্থ এই নয় যে আপনার কাছে এই মতামত চাওয়া হয় নাই যে কোনটাতে কোনটাতে মানুষের ইনভেস্ট করা উচিত, এটা কিন্তু চাওয়া হয়নি। মানুষের কোনটাতে ইনভেস্ট করা উচিত, মানুষ এই ফিগার দেখে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যে যদি আমি এক্স কে করি তাহলে তো একটু ইনকাম কম হইলেও, প্রাইস আর্নিং রেশিও কম হইলেও রিস্কও কম, অতএব এইটাই আমার জন্য ভালো। স্যার এটা হচ্ছে ব্যাখ্যা স্যার, এখানে যে এটা করলে এটা হবে স্যার হ্যাঁ হ্যাঁ। এখানে। আর ওয়াই এরটা হচ্ছে আর এইটা হচ্ছে যেটা দেওয়া হয়েছে যে আমরা বলবো যে ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যে wider spread in category Y and then in comparison to X company, এইভাবে দিতে হবে। এইটাই হচ্ছে এখানকার কমেন্টস। ঠিক আছে? পরীক্ষার সময় কি আমাদের ওয়াইটা আবার বের করে দেখাইতে হবে স্যার? হ্যাঁ দেখাইতে হবে, নাহলে আপনি জানবেন কোত্থেকে যে 6.29 আমি তো বই দেখে লিখে দিছি, আপনাদের তো আর ওখানে বই দেখে লেখার সুযোগ নেই। তারপরে যদি ভিতরে আমি হইলে তো এই যে অঙ্কটার ক্ষেত্রে ফিগার চেঞ্জ করে দেবো, তখন তো আপনারা মনে করেন না বইয়েরটাই দিচ্ছে। একটা ফিগার যদি চেঞ্জ করে দেওয়া যায় তাইলেই দেখবেন সব উল্টে গেছে। মনে করেন যেখানে 5টা কোম্পানি আছে এখানে 4টে দিলাম আর 6 জায়গায় 5 দিলাম বা 6 জায়গায় 7 দিলাম, যোগফল ঠিক থাকলো। কিন্তু গোলমালটা কোথায় হবে, এই যে ভিতরে যে গুণটন গুলো করলেন না, গুণে যেহেতু এইটার সাথে 4 গুণ হবে আর এটার সাথে 7 গুণ হবে, সব যোগফল চেঞ্জ হয়ে যাবে, হয়ে এই লাস্টে দেখবেন যে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও চেঞ্জ হয়ে যাবে। এইটা 5.27 পাবেন না। স্যার এটা বইতে দেয়া আছে স্যার, ইলাস্ট্রেশন আর এইটা দেওয়া আছে, কিন্তু আপনাদের পরীক্ষায় আসলে কিন্তু হুবহু এইগুলো আসবে না, দেখবেন যে সেম চেহারা কিন্তু ভিতরে অন্য জিনিস ঢুকে গেছে। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং অ্যাকর্ডিংলি অ্যান্সার বের করতে হবে। ওকে, আমরা নেক্সট যাই। এই জায়গায় আর একটা অঙ্ক দেখেন, এখানে বলছে ইউজ দ্য ডেটা ফ্রম এক্সাম্পল। একটা এক্সাম্পল আছে আগে, এই এক্সাম্পলের ডাটা অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক। এটা আপনাদের খেয়াল আছে যে সপ্তাহে 7 দিনে যে ওয়ার্ক
থেকে আপনাদের এইটা মনে হয় টেবিলটা ছিল লম্বা লম্বা, আমি এটা আড়াআড়ি দিয়ে দিছি জায়গা বাঁচানোর জন্য। স্যার আন্ডারস্ট্যান্ডিং 6 স্যার। আচ্ছা যাই হোক, এটা দেখে নিয়ে একটু আন্ডারস্ট্যান্ডিং 6 সম্ভবত এটা সাজানো আছে অন্যরকম, তাই না? জি স্যার, কলাম অনুযায়ী স্যার। হ্যাঁ, কলাম অনুযায়ী আছে। এইটা আমি ওইভাবে করে নিছি জায়গা বাঁচানোর জন্য। ডোন্ট বি কনফিউজড। এখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাবসেন্ট আছে সপ্তাহের বা মাসের বিভিন্ন দিনে। যে 2 জন অ্যাবসেন্ট আছে এরকম দিন ছিল 2 দিন, 3 জন অ্যাবসেন্ট আছে 4 দিন পাইছে এরকম, আবার 3 পাইছি যেখানে 4 জন করে এরকম হাইয়েস্ট। আমরা ইয়েস, এই অঙ্কটা আমরা আগে। আচ্ছা, আর একটা এর অঙ্কটার আগের অঙ্কটা আমি একটু ব্যাক করছি, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে আগের অঙ্কটা একটা জিনিস দেখাই, এখানে দেখেন আপনাদেরকে বলছে না যে ইউ আর গিভেন দ্যাট দ্য মিনস অফ দ্য টু ডিস্ট্রিবিউশন 15.59 and 15.62। এই যে 15.59 এইটা কিন্তু দরকার পড়ে নাই। এই যে ভিতরে যেটা এইটা ভাগ করে দেখেন 15.59 হয়, 13, 8, 9.75 ডিভাইডেড বাই 25। অর্থাৎ এখানে এই ফর্মুলার ভিতরে মিনের ফর্মুলা এমবেডেড অবস্থায় আছে। এই অঙ্কটায় যদি আপনাদের মিন বের করতে বলতো, জাস্ট এই যে এখানে যেটা বেরোতো এইটা ক্যালকুলেট করে দিলে মিনটা বেড়ে যেত। সেই জন্য বলছি ওইটা খেয়াল রাখবেন। এখানেও যে এরকম তাই আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করলাম। কেন দেখেন এখানে যে এক্স এর মান হচ্ছে যে নাম্বার অফ এমপ্লয়িজ দেওয়া আছে অ্যাবসেন্ট, এফ এর মান হচ্ছে যে ওই অ্যাবসেন্ট গুলো আসলে এক একটার সাথে কতদিন করে জড়িত আছে, এই যে সেইটা হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির যোগফল আমার দরকার, কিন্তু এক্স এর যোগফল দরকার নেই। এই জন্য এটা হলো 22 সামেশন এফ। তারপরে নিয়ম হচ্ছে কি এফ আর এক্স গুণ করা, এফ আর এক্স স্কোয়ার গুণ করা। এখানে একটা কলাম লিখি নাই এক্স স্কোয়ারের কলাম, কারণ এই স্কোয়ার গুলো খুব সিম্পল, সেই জন্য আলাদা একটা কলাম করি নাই। এখানে একটা এক্স স্কোয়ারের কলাম আপনি দিয়ে নিতে পারেন। তাহলে সেটা হতো কি 4, 9, 16, 25, 36, 49 and 64। সেইটার সাথে এই এফ গুণ হতো, গুণ হয়ে এই লাস্ট কলামটা হতো। যেমন দেখেন প্রথমটা 2 কে স্কোয়ার করলে হয় 4, 4 এর সাথে এটা গুণ করলে হয় 8, পরেরটা 3 স্কোয়ার মানে 9, 9 into 4 36, লাস্টেরটা 8 স্কোয়ার মানে 64, 64 into 3 সমান 192। এই জায়গাটাই ওই এক্স স্কোয়ারের কলামটা দেখানো হয়নি, না করে এটা সরাসরি করা হয়েছে। আপনাদের জন্য ভালো হবে যদি এক্স স্কোয়ারের কলামটাও লিখে দেন, তাহলে ভিজিবিলিটি আরো ক্লিয়ার হবে। যখন আমরা এইভাবে যোগ করলাম সবগুলো, তখন এই ফর্মুলা ইউজ করলে এটা আসলো 1.89। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দিস পার্টিকুলার প্রবলেম। বোঝা গেল? জি স্যার। এরপরে আরেকটাতে যাই আমরা। দেখেন এখানে কি একটা আবার ক্লাস এটার ক্লাসে কি বলছে, ইউজিং দ্য ডেটা। এটা আপনাদের টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7 এ আছে। Using the data relating to output of product Q, find the standard deviation. Output Q kg 35, 350 to 360, near 360, 360 to 370, এগুলো সব আন্ডার লিখতে হবে আর কি। এখানে নাম্বার অফ ডেজ আছে, এটা ফ্রিকোয়েন্সি এটা দেওয়া আছে। ঠিক একইভাবে আপনি যেহেতু এটা ক্লাস, এখানে তো এক্স এর মান বের করবেন হচ্ছে মিড পয়েন্ট, তাহলে 350 আর 360 যোগ করলে হয় যা, সেটাকে 2 দিয়ে ভাগ করবেন, এটা হলো 355। এইভাবে প্রত্যেকটার মিড পয়েন্টটা বের করবেন, করে এই ফ্রিকোয়েন্সি যেটা আছে এটার একটা কলাম দেবেন এম। তারপরে অ্যাজ ইউজুয়াল এখানে আপনাদের এখানেও কিন্তু এক্স স্কোয়ারের কলাম দেওয়া হয় নাই। এক্স স্কোয়ারের কলামটা আপনারা অঙ্ক করার সময় দিয়ে নেবেন। 355 স্কোয়ার কত সেটা বের করবেন, সেইটার সাথে আবার এফ এর মান 4 যোগ গুণ হয়ে এই লাস্টেরটা পাওয়া যাবে। এইটা ক্যালকুলেটর থাকলে এখন একটু 2-1টা ফিগার একটু চেক করে নিতে পারেন, তাহলে এই অঙ্কগুলো মনে থাকবে যে কিভাবে করেছে। স্যার প্রথমটা হলো 126025। হ্যাঁ 355 স্কয়ার স্যার।
355 স্কোয়ার তার সাথে 4 গুণ করেন, জি স্যার একটুখানি স্যার জিরো তাহলে এই শেষেরটা হয় কিনা? স্যার 504100 এই যে দেখেন, এই যে লাস্টে জি স্যার এইরকম 385 এরটা করেন তো। 385 স্কোয়ার কত হয়? 592900 হ্যাঁ হ্যাঁ, জি স্যার এই যে এটাই। তো এইভাবেই হচ্ছে এগুলো করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় আপনি এখানে একটা স্কোয়ারের কলাম করে দেখিয়ে দিবেন যে এটা আছে। তারপরে যে 3টে যোগফল যখন পেলাম, এইটাকে এই ফর্মুলায় ইনসার্ট করলাম, করার পরে এইটা পাওয়া গেল। এই যে সেকেন্ড যে 5 ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটা হচ্ছে মিন। 8210 ডিভাইডেড বাই 22, এইটা মান যা হবে সেটা হচ্ছে মিন আউটপুট। তাহলে ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্লিয়ার। এখন আমরা চলে যাই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। স্যার স্যার লাস্ট স্লাইডে আবার একটু গেলে ভালো হতো স্যার। স্যার ওই যে আগে ম্যাথে একটা দেখালেন যে মিন স্যার দেওয়া ছিল, তাহলে মিন বের করার জন্য আবার এফএক্স টা লাগছে স্যার। ওই মিন দেওয়া ছিল, ওই মিন তো আমি কাজে লাগাই নাই। না আমি বলছিলাম স্যার যে যদি মিন দেওয়া থাকে তাহলে এফএক্স টা বের করা না করলে তো হবে স্যার। হ্যাঁ, এফএক্স বের না করলেও হবে, সেক্ষেত্রে সরাসরি মিনের ভ্যালু দিয়ে স্কোয়ার দিয়ে দিবেন। তাহলে মিন দেওয়া থাকলে এফএক্স না বের করে করলেও হবে তো স্যার তাহলে? হ্যাঁ হবে, তবে মিন দেওয়া থাকবে এটা আমার মনে হয় না, ওইটা এখানে হয়তো দেখছে। মানে দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, দেওয়া থাকলে ওই যে 5 ব্র্যাকেটের ভিতরের যে অংশটা 8210 ডিভাইডেড বাই 22, এইটুকু জি স্যার। নেই, না লিখে সরাসরি মিনটা লিখে স্কোয়ার দিয়ে দিবেন। জি স্যার। ঠিক আছে স্যার স্যার আবার স্যার একটু কথা বলতেন স্যার। হ্যাঁ বলেন স্যার ওই যে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর আনগ্রুপ ডাটার জন্য যে স্যার সূত্র দিয়েছেন স্যার, সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই সামেশন এফ মাইনাস উইথিন ব্র্যাকেট সামেশন এক্স বাই সামেশন এফ স্কয়ার। কিন্তু স্যার হচ্ছে ওই যে ইয়ের যে বইটা স্যার, ওই মানের যে বইটা 70 এডিশন, এখানে 94 পেজে স্যার হচ্ছে একটু আরেক ভাবে স্যার দিয়ে রাখছে স্যার। শুধু এটা একটু নেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। এটা কত নাম্বার পেজ? এটা স্যার 94 পেজে স্যার, বইয়ের মধ্যে স্যার। মানে এটা কত? আমি যেটা বের করলাম এটা কত? 95 স্যার, 96। এইটা মানে জি স্যার, জি স্যার, জি স্যার। এইটা আর ওইটা একই। এটা তো ভেরিয়েন্স, আর এটা জাস্ট দিতে হবে, রুট দিতে হবে। রুট দিলে হলো, কিন্তু স্যার কিন্তু এখানে তো পার্থক্য স্যার দেখতে। আপনি দেখেন পার্থক্যটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই এনটাকে দুইজনকে আলাদা আলাদা দিয়ে দেন, তাহলে কি হচ্ছে? সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস উপরে সামেশন এক্স হোল স্কোয়ার, নিচে এন স্কোয়ার, তাই না? কিন্তু হচ্ছে কি সামেশন এক্স হোল স্কয়ার বাই এন, কিন্তু আপনার স্যার সূত্রতে সামেশন এক্স বাই সামেশন এন এফ হোল স্কয়ার। একই কথা তো। এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার পুরোটার উপরে স্যার হোল স্কয়ার দিছি, কিন্তু হ্যাঁ ওই এখানে স্যার পুরোটার উপরে হোল স্কোয়ার দেবো। ওইটা আমি বলছি, দেখেন উপরে হচ্ছে সামেশন এক্স হোল স্কোয়ার, হ্যাঁ নিচে এই এন আর এই এন এন স্কোয়ার, তাই না? হ্যাঁ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার পরের লাইনে। হ্যাঁ স্যার সিগমার উপর স্কয়ার আছে, ওটা এপারে নিয়ে রুট হবে স্যার। আপনি এইভাবে লিখতে পারেন, ওইভাবে লিখতে পারেন, আরো অন্যভাবেও লিখতে পারেন, সব একই রেজাল্ট দেবে। ঠিক আছে? না ঠিকই আছে, এইরকম কনফিউজ হয় যে এইটা এইরকম ওইটা ওইরকম কেন। আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করেন, সেম অ্যান্সার আসবে। The coefficient of variation
কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে যে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলেন আর ওই যে ওর ভিতরে আবার লাস্টে যে মিনের অংশটা জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দিয়ে ভাগ করতে হবে। এই যে এখানে যেরকম আগের অঙ্কটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 13.06, এইটাকে যদি এই যে মিনটা ক্যালকুলেশন করে সেইটা দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে যেটা হবে সেইটা হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। বোঝা গেল? স্যার মানে কোএফিসিয়েন্টের এখানে কি বোঝানো হচ্ছে স্যার? কোএফিসিয়েন্ট হচ্ছে যে একটা পার্সেন্টেজ বা রেশিও বা একটা সংখ্যা যেটা হচ্ছে ইউনিটলেস। যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি টাকাতে হয়, মিনও টাকাতে, কিন্তু টাকাকে টাকা দিয়ে ভাগলে টাকা টাকা কাটা থাকলো একটা মনে করেন 0.40 হলো, মানে just Ratio একটা বেরোলো। সংখ্যা অ্যাবসলিউট, তার কি কোনো ইউনিট নেই। এটা নিচে একটু পড়েন, রেশিও এটা একটা। দি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ দ্য রেশিও অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু দ্য মিন। এইটাই ডেফিনিশন। Useful when comparing the degree of variation from one data series to another, even if the means are quite different from each other. যদি একটা ডেটা সেটের সাথে আর একটা ডেটা সেটের তুলনা করা হয় তাহলে এটার অ্যাপ্লিকেবিলিটি আছে বা ব্যবহারযোগ্যতা আছে, ইউজফুল। The lower the ratio of standard deviation to mean return, the better your risk return trade-off. The lower the ratio of standard deviation to mean return, the better the risk return trade-off. তার মানে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কম হয় তাহলে পরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মানে কম আসবে, এটা তখন রিস্ক রিটার্ন ট্রেড অফ, মানে যে ওই রিস্ক বেশি থাকলে রিটার্নও বেশি আসবে, রিটার্ন বেশি থাকলে রিস্কও সেখানে বেশি ইনভলভ। এইটাকেই বলে যে একটার ইফেক্ট আর একটার উপরে ট্রেড অফ। এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিনের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে স্যার? পার্থক্য তো অন্য জিনিস, সেটা হচ্ছে মিন তো কি জিনিস সেটা আমরা পড়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা কি বোঝাচ্ছে। এটা বলতে পারেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার ইউনিট মিন, এইটা এইভাবে চিন্তা করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, if the expected return in the denominator of the calculation is negative or 0, the ratio will not make sense. এইটা দরকার নেই পড়া। এটা যা দেখেন যে যদি নেগেটিভ আসে তাহলে তো এটা আসলে মিনিংলেস হয়ে যায়, সেজন্য এটা বলছে যে কোনো সেন্স বিয়ার করে না। আমরা আর একটা অঙ্ক একটু দেখি। স্যার স্যার কোএফিসিয়েন্টের স্যার আসলে অ্যাপ্লাইডটা বুঝলাম না স্যার, কোনটা? প্রয়োগটা এই কোএফিসিয়েন্ট। আচ্ছা এখানে দেখি, আমরা অঙ্কগুলো একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আছে যে এত পার্সেন্ট, এইটা আপনি ওই ফর্মুলার দিকে চিন্তা করে কি করেন না, যে পার ইউনিট মিন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত। এইটা রিস্ক রিটার্ন ট্রেড অফ বলে আর কি, রিস্ক রিটার্ন ট্রেড অফ, যে আমি যদি বেশি রিস্ক নিতে যাই তাহলে আমার ইনকামের সম্ভাবনাটাও বেড়ে যাবে, মানে বেশি হওয়ার সম্ভাবনা। আবার যদি কম রিস্ক নিতে যাই তাহলে আমার ইনকামের, এটা ইনকাম দিলাম, ইনকাম ছাড়া অন্য কিছু হতে পারে। এইটার আপনারা একটু বইতে দেখেন তো কিভাবে আছে, বইটা দেখেন আপনাদের। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কোথায় আছে? এই যে ওই পৃষ্ঠায় পেজ নাম্বার 113। এখানে dividing by the mean gives a sense of scale. Sense of scale the standard deviation, so the coefficient of variation is often given the percentage of 8 comparison. Percentage of 8 comparison. আর এরপরের পৃষ্ঠায় যান। In a financial setting, the coefficient of variation allows you to determine how much risk you are assuming in comparison to the amount of return you can expect from an investment. এখানে হচ্ছে যে রিস্ক মেজারমেন্টের একটা টুলস আর কি। নোট দ্যাট ইফ দ্য মিন ইন দ্য সাইটে গেল, if the means of two sets of data are similar, then it is relatively easy to compare the spreads by looking the standard deviation figure alone. এই জায়গাটাই বলছে যে মনে করেন দুটা ডাটা সেট আছে, দুই ডাটা সেট দুটার মিন সমান কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটার কম একটার বেশি।
তাহলে একটু কম্পারিজন করে বোঝা যাবে যে না এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার ইউনিট মিনে হচ্ছে কম, এখানে পার ইউনিট মিনে বেশি। এখান থেকেও একটা, তার মানে হচ্ছে যে পরেরটা হচ্ছে ঝুঁকি খুব, এইটা ইন্ডিকেট করে। আমরা এর পরে আন্ডারস্ট্যান্ডিংটা একটু দেখি, এটা দেখেন। Government statistics on the basic weekly wages of workers in 2 countries show the following. Country V and country W. Country V তে বলছে গভর্নমেন্ট ওয়েজের ক্ষেত্রে একটা ফিগার দিয়েছে, দেখেন কান্ট্রি ভি তে দিয়েছে গড় ওয়েজ হচ্ছে 120 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 55 পাউন্ড, আর ডব্লিউ তে হচ্ছে গড় ওয়েজ 90 পাউন্ড কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 50 পাউন্ড। এই ধরনের অঙ্কে দেখেন যে তাহলে এই দুটোর ভিতর কম্পেয়ার করবেন আপনি কিভাবে। এখানে হচ্ছে যে 55 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার করেসপন্ডিং মিন ওয়েজ হচ্ছে 120। এমনিতে তো বোঝাই যাচ্ছে যে 120 ওইটার তুলনায় অনেক বেশি ওয়েজ। আর ওই দেশে হচ্ছে আমার 90 পাউন্ড, অবশ্যই সেটা কম কিন্তু তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কম। তাহলে পার ইউনিট মিনে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, এই বক্তব্যটা যে ক্যান উই কনক্লুড দ্যাট কান্ট্রি ভি হ্যাজ এ ওয়াইডার স্প্রেড অফ বেসিক উইকলি ওয়েজেস। তার মানে আমরা কি ধরে নেব যে যেহেতু এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি তাহলে এইটার কি ধরে নেব যে এইটার ওয়েজ সবচেয়ে বেশি স্প্রেড হয়ে আছে, বেশি স্প্রেড আছে? নরমালি কিন্তু সেইটাই বোঝায় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি মানে ডেটাগুলোর স্প্রেড মিন থেকে অনেক বেশি। কিন্তু যখন দুটো ডেটা সেট আসে তখন ওই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের হেল্প নিয়ে আমরা বলে দিতে পারি যে আসলে ভেরিয়েশন কোনটা। By simply looking at the two standard deviation figures, we might be tempted to answer yes. In doing so, however, we should be ignoring the fact that the two means values indicate that wages in country B are inherently higher, and so the deviations from the mean and thus the standard deviation will tend to be higher. To make a comparison of like with like, we must use the coefficient of variation. এখানে ওই কথাটাই বলছে যে এখানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দিকে তাকিয়ে যদি আমি একটা মন্তব্য করে দিই, একটা কনক্লুশন টানি, তাহলে এটা ভুল হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি ইজ ওয়াইডার ইন কম্পারিজন টু দিস। আমরা মিনটাকেও কনসিডারেশনে নিতে হবে, কারণ মিন কিন্তু আবার ওই বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ালা কান্ট্রির ক্ষেত্রে অনেক হাই। তাহলে আমরা কি করব, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের হেল্প নেব। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ওয়েজেস ইন কান্ট্রি বি, তাহলে আমাদের ফর্মুলা আছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 55, মিন হলো 120, তাহলে 55 বাই 120 45.8%। Coefficient of variation similarly for country W 50 divided by 90 55.6%। দেখেন এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর দিকে তাকিয়ে বলছিলাম যে ভেরিয়েবিলিটি এই কান্ট্রি বি এর ক্ষেত্রে বেশি, কিন্তু যখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করলাম তখন দেখি যে না আসলে তো কান্ট্রি বি এর এখানে পার্সেন্টেজ কমে গেছে। Hence we see that in fact it is country W that has the higher variability in basic weekly wages. তার মানে কান্ট্রি W তে একজনের থেকে আরেকজনের ওয়েজ ভেরিয়েশন ভি এর তুলনায় বেশি। আশা করি বোঝা গেল যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের অ্যাপ্লিকেবিলিটি কোথায়। তাহলে তো স্যার এইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এটাই তো ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। এবং আরেকটা যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি আছে, সেই ক্ষেত্রে কি আমি নিশ্চিত যে এখানেই ভেরিয়েবলটা বেশি, তখন বলতে না এর মিনটাও জানতে হবে। মিনটা জানা থাকলে আমি
কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে তখন বলতে পারবো যে আসলে কোনটার প্রকৃতপক্ষে wide। মোর অ্যাকিউরেসি তৈরি করে স্যার এটা স্যার আমাদের হ্যাঁ একেবারে হ্যাঁ অবশ্যই। স্যার যদি মিন দেওয়া না থাকে আগের অঙ্কগুলোতে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমাদের ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে যেটা বলা সেটা বলবেন যে হ্যাঁ ওই ভি কান্ট্রিতে ভেরিয়েবিলিটি বেশি। ঠিক আছে। স্যার আমরা ক্লাসের শুরুতে যে আমরা মিন এপসিলুট ডেভিয়েশন দেখেছি ওটা কি স্যার আমাদের সীমা বইতে আছে স্যার? কোনটা? মিন এপসিলুট ডেভিয়েশন ক্লাসের শুরুতে যেটা পড়ছি স্যার। মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা আপনাদের সীমার বইতে নাই, পরেরটাই আছে মনে হয়। এই যে পরে আমি যেটা এই যে সফট কপি দেখাই না, মান স্যার। না না মান না, এই যে এইটা, এই যে এখানে তো এই যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন আছে। এটা কি আগে না স্যার? এই যে এইটা, এবং আমি যে অঙ্কটা ওখানে নিছি সেটা এই অঙ্কটা, এই যে উপরে বুঝছি আগের ভার্সনের অঙ্ক বলছি। এটা কি আগের ভার্সন না পরের ভার্সন? আগের ভার্সন স্যার এটা। কিন্তু আগের ভার্সন হইলে এই সমস্ত অঙ্ক সব এক্সাম্পলে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং এর সব অঙ্ক তো করে দেওয়া হয়। কি জানি এখানে নতুন স্টুডেন্টদের কি মনে হয় কিছু বাদ দিয়ে দিয়েছে স্যার। হতে পারে। স্যার ওটা আছে আগের ভার্সন স্যার, আমি নির্ধারিত যখন বই কিনতে তখন দেখাইছিলাম স্যার। হ্যাঁ আগের বলছি ভার্সন। যে এটা আগের এইটা version, দেখেন, একটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন কি আছে যে the range is, এখানে কম্প্যারিজন অনেকগুলো আছে যে ওই রেঞ্জ আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, কোয়ার্টাইল ওইগুলো আছে, ওইগুলো দরকার নেই, ইন্টার কোয়ার্টাইল ওইগুলো দরকার নেই। আমি শুধুমাত্র যে কয়টা আমার সিলেবাস হচ্ছে ওই কয়টাই দেখি। প্রথমটা আছে যে the range is little used except as a very quick initial view। রেঞ্জটা খুব বেশি ব্যবহার হয় না, এটা শুধু আপনি সঙ্গে সঙ্গে যদি বড় আর ছোট ফিগারের ডিফারেন্সটা দিয়ে সঙ্গে সঙ্গে একটা আইডিয়া পেতে চান সেই জন্য রেঞ্জ ইউজ করতে পারেন। The problem is that it is totally dependent on the most extreme values in the distribution। এটা ওই যে মিন এর ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে এক্সট্রিম ভ্যালুর ইফেক্টটা বেশি, রেঞ্জের ক্ষেত্রে ঠিক একই ঘটনা। Furthermore, the range tells us nothing at all about how the data is spread between the extremes। আমরা যেহেতু দুটো ভ্যালুর ফল থেকে রেঞ্জ বের করি, এর মাঝখানে কি আছে না আছে এগুলো রেঞ্জ ইভ্যালুয়েট করে না, বিবেচনায় নেয় না। নাম্বার 2 হচ্ছে the standard deviation is the most important measure of spread। এই কথাটা একদম সবসময় মনে রাখবেন। The standard deviation is the most important measure of spread. It is the basis of almost all advanced statistical theory। এটা সব জায়গায় আছে, ইঞ্জিনিয়ারিং এ আছে, কমার্সে আছে, অন্যান্য সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, সব জায়গায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। If data is weak, একটু আপনারা একটু লাইনে থাকেন, আমি 1 মিনিট টাইম নিচ্ছি। তাহলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর পরের এগুলার দরকার নেই, এগুলো আপনারা বই থেকে একটু পড়ে নিয়েন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। এটা কিন্তু ওই যে অনেক সময় প্রশ্ন আসে যে এই যে সব ভেরিয়েবিলিটি মেথডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত মেথড কোনটা এবং কেন। এই কেনটাই হচ্ছে এর জবাবটা আপনাদের বইতে দেখেন, এটা পেজ নাম্বার 114 এখানে আছে, অন্য বইতেও আছে। অন্য বইতেও আমি জানি না এটা মানের ক্ষেত্রে কোন জায়গায় কি আছে।
উপরে কি আছে? উপরে দেখেন এই মানের বইতে আবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। The values of the variance and the standard deviation are never negative. কারণ দেখেন নেগেটিভ হইলে নেগেটিভের কখনো রুট হয় না, সেটা আবার কমপ্লেক্স নাম্বারে চলে যায়। এই দুটোর মান নেগেটিভ হইতে পারে না। The measurement units of variance are always the square of the measurement unit of the original data. এটা একটা ইম্পর্টেন্ট। মনে করেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 5 টাকা, তা ভেরিয়েন্স তো তার স্কোয়ার, তাহলে ভেরিয়েন্সের মান কত হবে? 5 পয়সা 25 টাকা স্কোয়ার। এটা কিন্তু একটা খেয়াল করার, এই যে এই বইতে সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, এইটা গেল, এগুলো আর দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন একটা অঙ্ক আছে, এখানে কয়েকটা প্রবলেম আছে। আমরা প্রায় শেষের দিকেই স্লাইড গুলোর। আজকে মনে করেছিলাম যে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, মনে হয় সম্ভব হবে না। এখানে সেলস ফর দ্য ফার্স্ট 5 months অফ দ্য ইয়ার, এভারেজ পাউন্ড এত। একটা বছরের প্রথম 5 মাসের সেলস গড় হচ্ছে 8200। For the last 4 months of the year, sales average 8500, last 4 months, তার মানে বছরের প্রথম 5 মাসের ওইটা, বছরের শেষের 4 মাসের ওইটা। If sales for the whole year or total year is 102,000, find the average of the 6, 7 and 8 months. দেখেন তাহলে এই যে অঙ্কটা কিভাবে করব, এখানে করা আছে, আমি ওইদিকে না তাকিয়ে এখানে দেখেন বছরের 12 মাস, 12 মাসের ভিতর প্রথম 5 মাসের গড় দেওয়া আছে, শেষের 4 মাসের গড় দেওয়া আছে, তার মানে 9 মাসের দুটো গড় পেলেন। আর থাকলো 3 মাস, ওই 3 মাসের গড় চাচ্ছে। এটা কিভাবে করব? অঙ্কটা খুবই সহজ। প্রথম 5 মাসের গড় 8200, তাহলে প্রথম 5 মাসের টোটাল কত? 8200 গুণ 5, তার মানে হচ্ছে 41,000। তারপরে দ্বিতীয় শেষের 4 মাসের গড় 8500, তাহলে শেষের 4 মাসের টোটাল কত? এইটা হচ্ছে 34,000। তাহলে 5 আর 4 9 মাসের টোটাল কত? ওই যোগফল যোগ এই যোগফল দুটো। আর বছরের টোটাল আছে 102, তাহলে বছরের টোটাল থেকে যদি ওই 9 মাসের টোটাল বাদ দিই, তাহলে থাকলো 3 মাসের টোটাল। তাহলে গড় কত? ওই 3 মাসের টোটালকে 3 দিয়ে ভাগ দিলেই হবে, সেইটাই হলো 9000 হবে। অঙ্কটা আমি বললাম, বুঝতে পারলেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই ক্ষেত্রে আমি দেখছি এই যে 1,02,000 টাকা দেওয়া আছে, এটাকে আমি যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে তো আমার সব মাসের এভারেজ বের আসবে স্যার। এক মাসের এভারেজ, হ্যাঁ মানে বছরের এভারেজটা বেড়ে গেল, এটাতে লাভ নাই তো। আপনি এইটা হলো পুরো প্রতি বছরে। মাসে তো সেম না, প্রতি মাসে যদি সেম হইতো তাহলে 12 ভাগ দিলে লাভ হইতো। হ্যাঁ, এইটা হলো প্রথম 5 মাসের টোটাল বের করতে পারবেন কিনা এটা আগে বলেন। জি স্যার। তারপরে শেষের 4 মাসের টোটাল বের করতে পারবেন। জি স্যার। তাহলে এই দুটো যোগ করেন, তাহলে 9 মাসের প্রথম এবং শেষের 9 মাসের টোটাল হবে ওই দুটো যোগফল, ঠিক আছে? জি স্যার। আর এইটা হলো 12 মাসের টোটাল, তাহলে 12 মাসের টোটাল থেকে 9 মাসের টোটাল বাদ দিলে থাকলো 3 মাসের টোটাল। জি স্যার। তাহলে তার এভারেজ হবে সেইটা ভাগ 3, ঠিক আছে? আর একটা হচ্ছে এই অঙ্কটা যেভাবে আছে, এই যে 5 মাসের টোটাল 8200 গুণ 5, এই যে 4 মাসের টোটাল 8500 গুণ 4, আর যদি ওই 3 মাসের এবারে যদি x ধরি তাহলে x ইন্টু 3, তাহলে এই 12 মাসের টোটাল এইটা বের হয়ে গেল, এটা হবে 102,000। এইটাকে সিম্পলিফাই করলে x এর মান 9000। তাতে আশা করি এর পরেরটাই জানতো প্রবলেম। এই অঙ্কটা কবে যেন আসছে, এই যে পরের প্রবলেমটা। এখানে বলছে গ্রুপ অফ পিপল হ্যাভ দ্য ফলোইং এজেস ইন ইয়ার্স। এই যে এই গ্রুপ অফ পিপলের এই বছর বয়স আছে। ফাইন্ড দ্য মিডিয়ান এজ অফ দ্য গ্রুপ। এটা তো সোজা, তাই না? করবেন এটাকে? জি স্যার।
ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাবেন, সাজাই দেখবেন মাঝখানে কি আছে। এখন এটা জোন না ভিতরে 1 2 3 4 5 6 7 8 এখানে 10টা স্যার, 10টা ইভেন্ট স্যার। 10টা। তাহলে এটা কি করব? 5 এবং 6 যোগ করে গুণ করব। ওই সাজানোর পরে পঞ্চম যে ফিগারটা, ষষ্ঠ যে ফিগার, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। ক্লিয়ার তো সবার কাছে? জি স্যার। তারপরেরটাই যান। দি ফলোইং সেট অফ ডাটা এত হ্যাজ এ মিডিয়ান 29. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? সংখ্যা কয়টা? 1 2 3 4 5 এক্স সহ 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 হইলে এটাও তাই। এখন এক্স এর ভ্যালুটা কত? এক্স টা আছে হচ্ছে, এখন এক্স এর ভ্যালু কত এটা কিন্তু একটু আপনাদের ওই বইতে দেখেন, এই অঙ্কটা একটু আছে। টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 12 12 না? 12, হ্যাঁ, টেস্ট আছে 12। এটা সলিউশনে জানতো 12। জি স্যার। এই জায়গাটায় নিচের লেখাটা পড়েন। ফার্স্ট হচ্ছে যে এক্স আছে ওর ভিতরে, কিন্তু এক্স কে বাদ রেখে এরা ছোট থেকে বড় সাজালো, তাতে এখানে 9টা ফিগার হলো। 9টা ফিগার হওয়া মানে হচ্ছে যে এটা মাঝখানে একটা দিয়ে তো আমি বলে দিতে পারি, কিন্তু যেহেতু এক্স আছে, ফিগার হলো 10টা, আমাকে দুটো ফিগারের এখন এইটাই দেখেন যে including x there are 10 values, so the median of 29 is the average of the 5th and 6th. The only possible solution is that x lies between 28 and 33. শোনেন, এইটা কেন এইভাবে লিখলো? আপনি যদি x কে 28 এর আগে বসান, তাহলে তো x এবং 28 এর যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে 29 হবে না, কারণ x তখন 28 এর চেয়ে ছোট। সুতরাং 28 আর সেই ছোট সংখ্যা যদি যোগ করি, তাহলে অবশ্যই সেটা 29 হবে না 2 দিয়ে ভাগ দিলে। মোট কথা হচ্ছে স্যার আমাদের ওইটা 58 হওয়া লাগবে স্যার। 29 দুগুণ 58। হ্যাঁ, যোগ করে 58 হইতে হবে, কিন্তু 58 তো আপনি আগে বুঝতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনার 28 আছে, আরো 30 দরকার, তাই না? জি স্যার। আর যদি আপনি মনে করেন যে না x 28 এর আগে ধরবো না, x 28 এর পরে ধরবো, তাহলে x 28 প্লাস x ডিভাইডেড বাই 2, এইটার মান 29 হইতে হবে। সেইটাই সলিউশন আসছে আর কি। যেহেতু 10টা সংখ্যা, পঞ্চমটা এবং ষষ্ঠটার যোগফলের অর্ধেক, তাহলে x কি পঞ্চম হবে নাকি x ষষ্ঠ হবে, এইটাই হলো আপনার ডিসিশন। পঞ্চম হইলে 28 এর চেয়ে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে মিডিয়ান 29 হয় না। অতএব x হবে ষষ্ঠ সংখ্যা। ষষ্ঠ সংখ্যার মিডিয়ান হবে 28 প্লাস x ডিভাইডেড বাই 2। যেহেতু এটা বলা আছে 29 ইকুয়াল টু 29, তাহলে x এর মান আসবে 30। ঠিক আছে? জি স্যার। এরপরে চলে যান পরেরটা। if the quartiles of a distribution are, এই কোয়ার্টাইল দরকার নেই, এটা আপনাদের সিলেবাসে নেই। এইটা দেখেন, এটা কি আছে? A firm is comparing the age structures of its workforce in the current year that of 5 years ago. এটা কি আপনাদের বইতে আছে নাকি? দেখেন তো। স্যার 26 স্যার। 6 না? 26, yes, 26 এ আছে। এইটা কিভাবে করলো নিচের দিকে সলিউশনটা একটু দেখেন। এটা বুঝতে পারবেন, এই আমরা যে করাইলাম স্লাইড মিড পয়েন্ট বের করে এরকমই আর কি। কিন্তু এখানে এই যে আমার এখানে একটু টাইপে ভুল আছে, এটা আসলে লেস দ্যান হবে না। একই মিন করে স্যার, একই তো মিন করে স্যার। হ্যাঁ, একই মিন করে, কিন্তু বইতে যেভাবে আছে সেইভাবেই আমার লেখা উচিত ছিল, তাই না? এটা ওই রকমই হবে।
এইরকমই হবে, এইটাই কারেক্ট। তার মানে 25 থেকে 30 এই রেঞ্জে 5 ইয়ার্স এগো নাম্বার ইন গ্রুপ ছিল। তো ওই যে এই অঙ্কটা হলো এক্স আর ওয়াই এর ক্যাটাগরির যে পি রেশিওর অঙ্ক করলাম ওইটার মতো। মনে করেন এই অঙ্কটাই দিয়ে আপনাকে বললে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেন, এখানে যেরকম দিয়ে দিয়েছে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আপনাকে এই দুটো বের করতে বললো। ক্যালকুলেট দ্য কারেন্ট ইয়ার্স অ্যারিথমেটিক মিন এন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এক বছর এইটা করে দেওয়া আছে, প্রথমটা করে দেওয়া আছে। ওই জায়গায় যেরকম এক্স কোম্পানিরটা আমি করে দেখাইছি, ওয়াই এরটা বলে দিছি, এখানেও তাই। আপনাদের হয়তো এইটা দিলে বলবে যে টোটালটাই করেন, করে দুটার ভিতরে কম্পেয়ার করেন। বি এরটা অনেক ডিফারেন্স স্যার, অনেক। হ্যাঁ, বি এর ডেভিয়েশন 2,01,825। স্যার স্যার এখানে ওই যে বইয়ের মধ্যে যে নিচের দিকে যে ই করছে স্যার, হ্যাঁ, টেবিলটা স্যার করছে স্যার, এখানে নিচের দিকে এফ এর মান 100 আসছে, কিন্তু পাশে আবার এফ এক্স কে দিছে এ আর এফ এক্স স্কয়ার কে দিছে বি। কিসের আপনার বইয়ে যেটা আছে, বইয়ে কি বলছে, বইয়ে কি বলছে যে এ এবং বি এর মান বের করো নাকি? বইয়ের অঙ্কটায় কি চাচ্ছে? কমপ্লিট দ্য ফলোইং টেবিল ওয়ার্কিং উইথ 2 decimal points are appropriate। এই যে তো আননোন দেখা যায় এ আর বি, তাই না? স্যার আপনাদের পরীক্ষায় এটা আসবে না, এ আর বি বের করতে দেবে না। ওই সেই জন্যই আমি নিচে কি লিখে দিছি, ক্যালকুলেট দ্য কারেন্ট ইয়ার্স অ্যারিথমেটিক মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, কারণ ওই এ আর বি এর মান না বের করলে তো আর আপনি ওই দুটো বের করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার এই পর্যন্তই শেষ। এরপরে নেক্সট ক্লাসে আমরা করব ইন্ডেক্স নাম্বার। জি স্যার। আমাদের 20তম ক্লাস আজকে শেষ হচ্ছে, আগামী দিন হবে 21তম ক্লাস। অতএব বি কেয়ারফুল, আমাকে কিন্তু একটু দ্রুত যেতে হবে। স্যার একটা আগের স্লাইডটা একটু স্ক্রিনশট নিব স্যার, আগের স্লাইডটা স্যার একটু স্যার। আগের স্লাইডে কি আছে? স্যার এটা সিলেবাসটা অনেক বড় স্যার, কোনটা? আমাদের এই সাবজেক্টের সিলেবাসটা অনেক বড় স্যার। আরে না, আপনারা সব প্রশ্ন টশ্ন করে বেশি সময় নিচ্ছেন এই জন্য, নাহলে আমি তারও কবে শেষ করে দিতাম। এই জায়গাটায় ইয়ার টোটাল এইটা এখানে প্র্যাকটিস করার অনেক মানে অনেক ম্যাথ আছে স্যার, মানে হিসাবে। স্যার প্রশ্ন করার কারণ হচ্ছে স্যার, প্রশ্ন করলে স্যার অ্যানসার গুলো সুন্দর হয়, যার কিন্তু স্যার সবাই প্রশ্ন হ্যাঁ করতে হ্যাঁ, পারে। ওই জন্যই তো আমি তো এটা অ্যান্সার দিতে যাই। ক্লাস আছে আর 10টা। আমার ইন্ডেক্স এর পরে রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, ফোরকাস্টিং, ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, স্প্রেডশিটের একটা ক্লাস লাগবে। তারপরে অর্থাৎ ইন্ডেক্স নাম্বার সহ 4টে টপিকস আছে, 4টেতে এই 2.5টা ক্লাস করে আর কি, এরকম থাকবে। আজকে এই পর্যন্তই শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকবেন। Thank you, sir.